বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা তাপ ইঞ্জিন এবং এই তাপ ইঞ্জিনের দক্ষতা কিভাবে বের করতে হয় সেটা নিয়ে। তো আসো দেখি আমরা তাপ ইঞ্জিন যে জিনিসটা সেটা কাকে বলে। তো তাপ ইঞ্জিন কাকে বলে তোমরা ডেফিনেশনটা লিখে নিতে পারো। ইঞ্জিন হলো যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তাপ ইঞ্জিন বলে। তাপ ইঞ্জিন বলে। তাহলে আমরা বুঝে গেলাম যে তাপ ইঞ্জিন জিনিসটা কি। তাপ ইঞ্জিন হলো তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। তো আমরা একটা তাপ ইঞ্জিনের ডিজাইন যদি দেখি, তাহলে এটা যদি দেখি, উচ্চ তাপমাত্রার তাপাধার, বা এটাকে বলতে পারি আমরা উৎস। আচ্ছা, এখান থেকে কি করবে, যদি আমরা এটা ডিজাইন করি তাহলে এটাকে বলবো হলো নিম্ন তাপমাত্রার তাপাধার, বা এটা হলো গ্রাহক। আচ্ছা, বাকিটা কি হবে, এখানে কাজ। আর ইঞ্জিনটা যেটা আছে সেটাকে যদি আমরা এই হিসাবে কল্পনা করি, যেটা হলো আমাদের ইঞ্জিন, তাহলে এটা হলো আমাদের ইঞ্জিন। তাহলে কি হচ্ছে, এই তাপ উৎসের যেটা আমাদের আছে এটা হলো উচ্চ তাপমাত্রার তাপাধার, এর টেম্পারেচারকে যদি আমরা বলি T1, তাহলে নিম্ন তাপমাত্রার তাপাধার যেটা, সেটা তাপমাত্রাকে আমরা বলবো T2। এখন ইঞ্জিন কি করবে, ইঞ্জিন হলো এই উচ্চ তাপমাত্রার তাপাধার বা তাপ উৎস থেকে, যেহেতু এটা তাপ ইঞ্জিন তাহলে অবশ্যই কি করবে, তাপ গ্রহণ করবে। তাহলে যদি Q1 পরিমাণ তাপ নেয়, সেই তাপের কিছু অংশ যদি তাপ গ্রাহকে, মানে ধরে নাও Q2 পরিমাণ তাপ এই তাপ গ্রাহক যেটা আছে সেখানে যদি প্রেরণ করে, তাহলে ইঞ্জিন কর্তৃক যে কৃত কাজটা হবে তাহলে সেটা হবে হলো Q1 মাইনাস Q2। তাহলে এই যে তাপ ইঞ্জিনটা কি করে, তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ নেয়, কিছু পরিমাণ তাপ গ্রাহকে দিয়ে দেয়, বাকি অংশ কি করে, যেটা থাকে সেটা কৃত কাজ হিসাবেও আমাদের যে যন্ত্রটা ব্যবহার করি সেখানে ওই যন্ত্রটা ওই পরিমাণ তাপ দিয়ে ও কি করে, ও যে পরিমাণ কাজ চাচ্ছে সেটা ও কি করে ফেলে। আচ্ছা, ধরে নাও এই যে তুমি যদি এই তাপ ইঞ্জিনের এখন বলো যে দক্ষতাটা কিভাবে নির্ণয় করতে পারি, তাহলে তাপ ইঞ্জিনের দক্ষতা যদি বলি, তাহলে দক্ষতার যে ডেফিনেশনটা সেটা আমরা বলতে পারি কোনো ইঞ্জিন কর্তৃক, আচ্ছা তাহলে তাপ ইঞ্জিনের যে কৃত কাজ ওটাকে লিখে নেই। তাহলে এক্ষেত্রে কৃত কাজ আমরা এই যে পাশের চিত্র অনুসারে আমরা কি লিখতে পারি, কৃত কাজ এখানে W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দক্ষতা যেটা আছে সেটা লিখব কোনো ইঞ্জিন কর্তৃক কৃত কাজ
কোনো ইঞ্জিন কর্তৃক কৃত কাজ এবং ও ইঞ্জিন কর্তৃক কৃত কাজ ও ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপের অনুপাতকে ওই ইঞ্জিনের দক্ষতা বলা হয়, বলে। তাহলে কি বললাম, ইঞ্জিন কর্তৃক কৃত কাজ, তাহলে ইঞ্জিন কর্তৃক কৃত কাজ কি W, আর ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ কি ছিল Q1, এদের অনুপাতকে কি বলবো আমরা, দক্ষতা বলবো। তাহলে আমরা জাস্ট এইটাও যদি মনে রাখি তাহলে এটার আলোকেও কিন্তু আমরা এই ডেফিনেশনটা বলে দিতে পারি। তাহলে কোনো ইঞ্জিন কর্তৃক কৃত কাজ এবং ওই ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপের অনুপাতকে ওই ইঞ্জিনের কি বলা হয়, দক্ষতা বলা হয়। এইভাবে কিন্তু সহজে আমরা মনে রাখতে পারি। তো ইঞ্জিনের যে দক্ষতা সেটাকে শতাংশে প্রকাশ করতে হয়, এই জন্য আমরা সাইডে 100% দিয়ে দিলাম। তাহলে এটার আলোকে যদি আমরা W সমান পাইছি কি, W সমান পাইছি Q1/Q2, তাহলে এখানে Q1 ইন্টু 100%, তাহলে আমরা এটাকে লিখতে পারি Q সেপারেট করে নেই যদি, তাহলে আমাদের এখানে কি হচ্ছে Q1 মাইনাস Q1 ইন্টু 100%, তাহলে এখানে অতএব ইঞ্জিনের যে দক্ষতা দাঁড়াচ্ছে সেটা হলো 1 মাইনাস Q2/Q1 ইন্টু 100%। তাহলে এই যে ইঞ্জিনের যে দক্ষতাটা সেটাকে আমরা তাপ ইঞ্জিনের যে দক্ষতা সেটা কিন্তু আমরা এইভাবে আমরা লিখি, এটা কিন্তু আমাদের ফর্মুলা, একটা তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের ফর্মুলা কিন্তু এটা। এখন এই তাপ ইঞ্জিনের দক্ষতা আমরা সাধারণত বিভিন্ন ইঞ্জিনের দক্ষতা বিভিন্ন ধরনের দেখি, কোনো ইঞ্জিনের 30%, কোনো ইঞ্জিনের 40%। তার মানে 40% মানে কি, ওই ইঞ্জিনটাতে আমরা যে পরিমাণ বাইরে থেকে যে এনার্জিটা দিব বা তাপ শক্তিটা যেটা দিব সেখান থেকে আমরা কি করব, যে শুধুমাত্র 40% কাজ পাবো। এটাই হলো আমাদের ওই ইঞ্জিনের দক্ষতা, 40% মানে। আচ্ছা, তাহলে এই ইঞ্জিনের দক্ষতা যদি আমরা 100% করতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, ইঞ্জিনের দক্ষতা যদি 100% করতে হয় তাহলে আমরা যে পরিমাণ তাপ এখান থেকে নিব সম্পূর্ণটাই কি হবে, কাজে রূপান্তর হবে। তার মানে আমাদের যে এই যে সিঙ্ক যেটা আছে বা তাপ আধার যেটা আছে সেখানে কোনো পরিমাণ ও তাপ শক্তি দিবে না। তার মানে যদি Q2 = 0 হয় তাহলে W সমান কি হচ্ছে, পুরাপুরি Q1, মানে যে পরিমাণ তাপ নিছে পুরাটাই কাজে রূপান্তর হয়ে গেছে, যেখানে Q2টা কি 0। তাহলে দক্ষতা কি দাঁড়াচ্ছে, তাহলে দক্ষতা হলো আমরা যেটা জানি WQ1, তাহলে W যেহেতু Q1 এটাও Q1 ইন্টু 100%, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, কাটাকাটি করলে 100%। তাহলে একটা ইঞ্জিনের যদি কোনো তাপ অপচয় না হয়, পুরো তাপটাই যদি কাজে রূপান্তর হয় তাহলে সেই ইঞ্জিনটার দক্ষতা কিন্তু 100% করা সম্ভব। কিন্তু প্রকৃতপক্ষে বা বাস্তবে কিন্তু কোনো ইঞ্জিনেরই দক্ষতা 100% করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। আচ্ছা, তাহলে আমরা শিখে গেলাম যে যদি তোমাদের এই কোশ্চিনে আসে যে কোনো ইঞ্জিনের দক্ষতা তুমি কিভাবে 100% করতে পারো, তাহলে কিন্তু তোমাকে তখন এই যে জিনিসটা সেটা বলে দিতে হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটাও খুব গুরুত্বপূর্ণ, যে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এই জিনিসটা কি, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তার মানে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে কি সংগঠিত হতে পারে না, তার মানে একটা প্রক্রিয়া তোমার হয়ে গেল, হওয়ার পরে ওটা তুমি ব্যাক করে আগের অবস্থায় নিয়ে আসতে পারবে না, এই ধরনের প্রক্রিয়াকে কি বলবো আমরা, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে তুমি বলতে পারো যেসব প্রক্রিয়ার পরিবর্তন, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার যেটার ডেফিনেশন সেটা তোমরা লিখতে পারো, যেসব
পরিবর্তন যেসব পরিবর্তন বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। এটার যদি তোমার কাছে উদাহরণ চায় তাহলে তুমি উদাহরণ দিতে পারো, যেরকম দুটা বস্তুর মধ্যে যদি সংঘর্ষ ঘটে তাহলে এই সংঘর্ষর ফলে যে ঘটনাটা ঘটবে সেটা তুমি অপ্রত্যাবর্তী বলতে পারো। কেন? কারণ যখনই দুটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয় তখন কি হয়, সেখানে শব্দ শক্তি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। হ্যাঁ, যদি সংঘর্ষ যদি বেশি মনে করো যে ধরনের হয়ে যায় তাহলে কি তোমার আলোক শক্তি উৎপন্ন হয়ে যেতে পারে। তাহলে এই যে শব্দ, তাপ, আলো এগুলো কি হয়ে যায়, প্রকৃতিতে কি হয়, হারায় যায়। এই জিনিসগুলো তো তুমি আর প্রকৃতি থেকে ফিরায় আনতে পারবা না। তাহলে তুমি এটা কি, ওগুলোকে প্রকৃতিতে যেহেতু ফিরায় আনতে পারবা না, তাহলে তুমি কি এই প্রক্রিয়াটা তুমি আগের অবস্থায় আর যেতে পারবে না। এই ধরনের প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আর যদি প্রক্রিয়াটা প্রত্যাবর্তী হয় তাহলে ধরে নাও প্রত্যাবর্তী প্রক্রিয়া যদি হয়, এখানে লিখে দেই, এখানে লিখি, হ্যাঁ, যদি প্রত্যাবর্তী হয়, প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি? প্রত্যাবর্তী প্রক্রিয়াটা হলো যে প্রক্রিয়াটা তোমার যখন সংগঠিত হবে, তুমি কি হবে, এটা সংগঠনের পরে যে নতুন অবস্থা যে তৈরি হলো সেই অবস্থা থেকে কি করতে পারবা, তুমি আবার আগের অবস্থায় ফেরত আসতে পারবা। তাহলে এটার ডেফিনেশনটা যদি তোমরা দিতে চাও তাহলে এটাকে তোমরা এভাবে দিতে পারো, যেসব প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, এবং সম্মুখবর্তী ও পশ্চাৎবর্তী পরিবর্তনের ক্ষেত্রে পশ্চাৎবর্তী পরিবর্তনের ক্ষেত্রে প্রতিটি স্তরে আমাদের যে তাপ, কাজ এবং অন্তস্থ শক্তি যেটা আছে, অন্তস্থ শক্তি যে পরিবর্তন, অন্তস্থ শক্তির পরিবর্তন সমান, মানে সামনের দিকে যখন যখন প্রক্রিয়াটা চলবে তখন যে ঘটনা ঘটবে, হ্যাঁ, বিপরীতমুখী হয়েও একই আসবে। অন্তস্থ শক্তির পরিবর্তন সমান ও বিপরীত হয়ে বিপরীত হয়, তবে ওই সব প্রক্রিয়াকে প্রত্যাবর্তী
প্রক্রিয়া বলে। এই প্রত্যাবর্তী প্রক্রিয়া, এটার ডেফিনিশন কিন্তু তোমাদের বিভিন্ন এক্সাম যে হয় সেগুলোতে কিন্তু আসে। প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে, অথবা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে, অথবা তাপ ইঞ্জিন কাকে বলে, এই ডেফিনেশনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, তো প্রত্যাবর্তী প্রক্রিয়ার যদি তোমার কাছে উদাহরণ চায় তাহলে তুমি দিতে পারো, যেরকম মনে করো যে আমরা যদি একটা বরফের টুকরাকে যদি তাপ দেই, তাহলে তাপ দিলে কি হবে, বরফের টুকরোটা আস্তে আস্তে গলতে শুরু করবে, গলার পরে কি হবে, ও আস্তে আস্তে পানি হয়ে যাবে। এখন তুমি যদি সেম পরিমাণ তাপ ওই পানি থেকে অপসারণ করে নাও, তাহলে ও কিন্তু আবার ওই একই পরিমাণ বরফে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এটা কিন্তু একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ কি আমরা বুঝে গেলাম, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ এটাও আমরা দিয়ে বুঝে গেলাম যে কেমন করে এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে। এখন কথা হলো, এই তাপ ইঞ্জিনের ক্ষেত্রে যদি প্রক্রিয়াটা প্রত্যাবর্তী হয়ে থাকে, তাপ ইঞ্জিনের ক্ষেত্রে প্রক্রিয়াটা প্রত্যাবর্তী হয়ে থাকলে তাহলে কিন্তু তুমি একটা জিনিস লিখতে পারবে, প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে, প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হলো Q1/T1 ইকুয়াল টু Q2/T2। এটা কিন্তু সূত্র। হ্যাঁ, প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে তাপের অনুপাত, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, বা Q2/Q1 ইকুয়াল টু T2/T1। তার মানে আমাদের যে তাপের অনুপাত সেটা তাপমাত্রার অনুপাতের সমান। হ্যাঁ, এই যে আমাদের তোমার হলো যেটা আমাদের সিঙ্কে যে তাপটা, তাপগ্রাহকে যে তাপটা দিছে, তার সাথে তাপ যে উৎসের যে তাপ সেটার যে অনুপাত, সেটা তাপগ্রাহকের যে তাপমাত্রা এবং তাপ উৎসের যে তাপমাত্রা তার অনুপাতের সমান। তাহলে যদি এইটা হয়ে থাকে, এটা কিন্তু শুধু প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এটা লিখতে পারবো না। তাহলে প্রত্যাবর্তী যদি প্রক্রিয়াটা হয়ে থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে, প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে ইটা যেটা আছে সেই ইটাটাকে কিন্তু আমরা লিখতে পারি 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। তার মানে আমরা এই যে T2/T1টা যেটা আমরা এখানে লিখলাম Q2/Q1 এর জায়গায়, সেটা কখন লিখতে পারবো, যদি প্রক্রিয়াটা প্রত্যাবর্তী হয়ে থাকে। কিন্তু তুমি কিন্তু যদি প্রক্রিয়াটা প্রত্যাবর্তী মানে হয়নি, কিন্তু তুমি লিখে দিছো যে ইঞ্জিনের দক্ষতা ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1, তাহলে কিন্তু তোমার ম্যাথটা ভুল হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু তোমাকে সতর্কতার সাথে কিন্তু ম্যাথটা দেখতে হবে যে আসলে প্রক্রিয়াটা কি প্রত্যাবর্তী না অপ্রত্যাবর্তী, এখানে কি প্রত্যাবর্তী বলছে না বলেনি। যদি প্রত্যাবর্তী না বলে থাকে তাহলে কিন্তু তোমাকে এইটা দিয়েই কিন্তু ম্যাথটা করতে হবে, যে ইঞ্জিনের দক্ষতা যখন নির্ণয় করবা তখন কিন্তু এই যে আমরা ফর্মুলাটা লিখলাম সেই ফর্মুলাটা দিয়ে তোমাকে ম্যাথটা করতে হবে। আর যদি বলে দেয় যে প্রত্যাবর্তী, তাহলে তুমি এই ফর্মুলা দিয়েও করতে পারবা, তুমি কিন্তু এই যে ফর্মুলাটা যেটা আমরা এখন বের করলাম সেই ফর্মুলা দিয়েও তুমি কিন্তু ইঞ্জিনের দক্ষতাটা বের করে ফেলতে পারবা। তো আশা করি যে জায়গাগুলো আমাদের ভুল হয় সেগুলো ইনশাল্লাহ তোমাদের সংশোধন হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।